বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না, এমন দ্বিধায় যিনি বুঁদ করে রেখেছেন হাজারো শ্রোতার হৃদয়, যার অর্জনের ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং টানা 7 বারের মেরিল প্রথম আলো পুরস্কার। দর্শক এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমার আজকের ঈদ আড্ডায় অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি। আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক রোজা। কেমন আছেন আপু? খুব ভালো আছি। ঈদের সময়টায় আপনার সবচেয়ে বেশি কি ভালো লাগে? সারা বছর জুড়ে আমাদের যে বিভিন্ন ইস্যুস নিয়ে আমরা উত্তেজিত থাকি, সেটা রাজনৈতিক কারণ হয় বা ধরেন ধনী গরিব মধ্যবিত্ত, এই যে বিভাজনের মাঝখান দিয়ে যে আমরা চলতে থাকি, একটা ঈদ আসলে মনে হয় যে সবাইকে এক জায়গায় নিয়ে আসে এবং এটা একটা পুনর্মিলনী প্রতি বছর হয়। আর আমাদের ধর্মীয় বড় উৎসব সেটা তো আছে। পরিবারের সাথে পুনর্মিলনটা হয় কিনা, যে বাড়ি থেকে গেস্ট আসা বা এমন কিছু হয় কিনা? এটা আমার হয় না, কারণ আম্মা মারা গেছেন তো 2012-তে, আব্বা মারা গেছেন কোভিডের সময়ে। কাজেই বাবা মা চলে যাবার পরে আসলে আমার যাবার মতো থাকে না। ঈদ আসলে যেটা হয় যে বাড়ি ফেরার তাড়া, কাজে আমার নিজের ঘরটা ছাড়া আসলে আলাদা করে কোনো ঘর বাড়ি ফেরার আমার কোনো তাড়া নেই। কেউ আসে না, আমার কোথাও ওরকম যাওয়ার হয় না। তারপরও যেটা হয়, বাচ্চাদের নিয়ে একটু বের হই। আমার ছোটো খালা থাকেন ঢাকায়, তার কাছে একটু যাই। আমার একটা মামাতো ভাই থাকে, তার কাছে যাই। শ্বশুর বাড়ি আছে, তাদের কাছে যাই। কিন্তু ঈদের আমেজের বড় একটা অংশ এবং প্রধান অংশ যে বাবা মা, এবং বাবা মার বাড়িতে যাওয়াটা যে নিজের অর্থে করা বাড়ির চাইতেও না, ওই বাড়িটা অনেক বেশি আপন। কারণ সেখানে বেড়ে ওঠা, তো সেখানে বড় হওয়া, অসংখ্য স্মৃতি বাবা মা না থাকার কারণে সেটা আমার জীবনে নেই দীর্ঘ বছর ধরে। বাচ্চাদের নিয়ে বের হওয়ার কথা বললেন, 3 কন্যার সাথে ঈদের দিন দেখা হয় কিনা? কারণ আমরা জানি যে একজন আসতে পারেন না। একজন তো ময়মনসিংহে থাকেন তার বাবার কাছে। এখন যেটা হচ্ছে যে সয়ে গেছে, মানে মানিয়ে নিতে হয় যে ঈদের দিনটাতে তাকে দেখবো না, বাবা মাকে যেমন দেখবো না, এটা মেনে নিতে হচ্ছে যে তারা পৃথিবীতে নেই, দেখতে পাচ্ছি না। নাইলার ব্যাপারটা আমাকে মেনে নিতে হচ্ছে যে সে আছে পৃথিবীতে, আমিও আছি, কিন্তু আমরা একজন আরেকজনকে দেখছি না। নাইলার সাথে ফোনে কথা হয় কিনা? খুবই কম, মানে এটা বেশ কয়েক মাসে হয়তো কোনো একবার। আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি মন খারাপ করেই কথাটা বললেন আমাদের। আমার মার মৃত্যুর পর আমার মনে হচ্ছিল জীবনে হয়তো আর পথ চলা হবে না, কিন্তু আমি তো পথ চলছি। আমি আমার এক সন্তানের মৃত্যুর পরও পথ চলছি, বাবার মৃত্যুর পরও পথ চলছি। আসলে এটা আমার মনে হয় যে আল্লাহ প্রদত্ত এমন কিছু একটা শক্তি তিনি মানুষের মধ্যে দিয়ে দেন, যে আমরা আসলে সকল কষ্ট সয়ে নিয়ে বয়ে বেড়াবার মতো শক্তি হয়তো আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই থাকে। কারোটা বোঝা যায়, একটু নাম পরিচয় থাকার কারণে দেখা যায়, কারোটা হয়তো দেখা যায় না। আমরা ঈদের প্রসঙ্গে একটু চলে যাই, যে ঈদের দিন আপনি রান্না বান্না করেন কিনা? হ্যাঁ, করি। কি রাঁধতে বেশি ভালোবাসেন? ঈদের দিনের সকালবেলা খুব কমন খাবার হচ্ছে আমার বাসায় খিচুড়ি থাকে, তো সেটাই সবাই খায়। আর মিষ্টান্ন তো সেটা তো কমন, মানে কোনো একটা মিষ্টি কিছু খেয়েই তো সবাই নামাজে যায়। আমার হাজব্যান্ড বা আমার ছোটো ভাইটা আমার সাথে থাকে। তারপর দুপুরের পর থেকে আসলে আর আমার আলাদা করে রান্না হয় না, কারণ আম্মার বাসায় চলে যায় আমার শাশুড়ির এখানে। তো দুপুরটা ওখানে খাওয়া হয়, রাতটা ওখানে খাওয়া হয়। কোনো কারণে যদি রাতে মানে বাসায় থাকতে চাই, তখন পোলাও, রোস্ট, গরুর গোশত, এই তো। পরিবার এবং ক্যারিয়ার দুটো একসাথে ব্যালেন্স করার ক্ষেত্রে কখনো বাধা এসেছে কিনা? আমার ব্যালেন্স করতে অত বাধা মনে হয়নি, যতটা যারা আমায় চেনেন না তাদের কাছে মনে হয়েছে। মানে ওনারা ব্যাপারটাকে খুব বড় করে দেখাতে চেয়েছেন, যে এক একটা বিষয় মনে হচ্ছে, মানে এক একটা মনে হয় যে যুদ্ধর মধ্যে দিয়ে ওনারা আমাকে পার করাচ্ছেন। কিন্তু আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমি দীর্ঘদিন পথ চলতে চলতে আমার হয়তো সহ্য ক্ষমতা অনেক বেড়েছে। ব্যালেন্স করা অবশ্যই শিখেছি, যথেষ্ট বয়স হয়েছে, থাকতে থাকতে চলতে চলতে শিখে গেছি। জামদানি প্রীতি আপনার ভীষণ রকম, এটির কারণটা কি? সেটা হচ্ছে বিয়ের পর থেকে তো অনেক শাড়ি জমেছে, এবং প্রথম তো আসলে অনেক শাড়ি কেনা হতো। সেই সময়ে পড়া হতো না, সার্বিক সব কিছু মিলিয়ে বিয়ের পর গুনগুনের জন্ম, বা আমার বাল্কি হয়ে যাওয়া,
বা একটা শাড়ি মেনটেন করা বা ওরকম আসলে অনুষ্ঠানও তেমন থাকতো না, যে থাকে না একটা জামদানি পরার জন্য তো কোনো কিছু একটা থাকতে হয়, তেমন কোনো একটা অনুষ্ঠান, তেমন কোনো একটা আয়োজন। তো এখন আমার মনে হয় যে হ্যাঁ, আমি কিছুটা ব্যস্ত হয়েছি, কাজেই এখন তো আমি আমার এতদিনের সংসার জীবনে যে এত এত শাড়িগুলো জমলো, এগুলো তো আমাকে কাজে লাগানো উচিত, কাজে এই জন্য আমি জামদানি অনেক বেশি পড়ছি। সোশ্যাল মিডিয়া আপনাকে সবসময় দেখি যে আপনি প্রতিবাদী কণ্ঠস্বর। কিছুদিন আগেও স্ট্যাটাস দিয়েছিলেন যে এফডিসিতে সঙ্গীত শিল্পীদের জন্য আলাদা কোনো কক্ষ নেই, তো এটি নিয়ে আপনি কিছু বলুন। রোজা, আমি হচ্ছি ওই যে বলে ওয়ান ম্যান আর্মির মতো, মানে আমার পেছনে কেউ আসলে, আমি আসলে সবাইকে নিয়েই, আমি একা বলতে চাই না, আমি চাই যে আমার সাথে আমার অঙ্গনের প্রত্যেকেই এইসব যে সকল অসামঞ্জস্যতা আছে সেটা নিয়ে কথা বলুক। কিন্তু আমি দেখেছি এই ইন্ডাস্ট্রিতে চলতে গিয়ে যে সবাই একটু গা বাঁচিয়ে চলতে চায়, সবাই বলতে 90% মানুষ হয়তো গা বাঁচিয়ে চলতে চায়। কাজে আমি কি করব, আমাকে একাই বলে যেতে হয়। লাইনটা থাকে যে শিল্পী সমিতি, তাহলে চলচ্চিত্রের শিল্পীর মধ্যে কণ্ঠশিল্পী বা গীতিকার বা সুরকার, মানে মোট গানের সাথে যারা সংশ্লিষ্ট বা মিউজিশিয়ান যারা আছে শিল্পীর মধ্যে, তারা কেন পড়ছে না? একটা চলচ্চিত্র যখন আপনি প্রচারে যাচ্ছেন, প্রচারের জন্য সর্বপ্রথম আপনাকে গানটাই ব্যবহার করতে হচ্ছে। মানুষ তো প্রথমেই ফিল্ম দেখছে না, প্রথমে একটা গান দিতে হচ্ছে। এমনকি একটা পুরো চলচ্চিত্র 2 ঘন্টার দেখতে হলে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকছে। যদি কমার্শিয়াল ফিল্ম না হয়, আপনি বলবেন যে আপু কমার্শিয়াল ফিল্মে আমার গানের দরকার পড়ছে না, ঠিক আছে মানলাম, আবহ সঙ্গীতের দরকার পড়ছে না, সে তো আপনি বলতে পারবেন না। কাজেই অন্ততপক্ষে আমি পার্শ্ববর্তী দেশের উদাহরণেও যাব না, আমি শুধু আমার দেশকে দিয়েই বলবো, আমার দেশে গানের বিকল্প করে আপনি আসলে কিছুই করতে পারবেন না। তো আমরা যদি চলচ্চিত্রের শিল্পী হই, আমার বেলায় আপনারা আমার আগে যখন বিশেষণ ব্যবহার করেন তখন কি বলেন? চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী। কারণ আমার যাত্রাই শুরু হচ্ছে চলচ্চিত্রের গান দিয়ে, এবং দীর্ঘ সময় আমি আসলে চলচ্চিত্রেরই শিল্পী ছিলাম, এবং সেই পরিচয় দিতে এটা আমার কাছে অনেক সম্মানের মনে হয়। কিন্তু এফডিসিতে বিভিন্ন ইস্যু আসে বা বিভিন্ন কিছু হয়, কোনো কিছুতেই তারা আমাদের জড়িত করার কেন প্রয়োজন মনে করে না? কারণ সেখানে আমাদের উপস্থিতি জানান দেবার মতো কোনো কক্ষ নেই। যেটা আমার জায়গা, সেই জায়গাতে আমাকে স্বীকৃতি কেন দেওয়া হচ্ছে না? কোনো কিছুর জন্য আমার মতামত কেন চাওয়া হচ্ছে না? সে কারণে আমি বলেছি যে আমাদের অবশ্যই যেন এখানে আমাদের বসবার মতন, আমাদের যাবার মতন, আমাদের দুটো কণ্ঠ ভয়েস রেজ করার মতন জায়গা যেন আমাদেরকে দেওয়া হয়। এখন আওয়াজ তুলেছি, দেখা যাক কী হয়। এমন প্রতিবাদী একজন মানুষকে একটা সময় কোণঠাসা করে রাখা হয়েছিল, এই সময়টায় এটির কোনো পরিবর্তন আছে কিনা? হ্যাঁ, এখন তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। আবার বিগত 1.5 বছরে আমরা অনেক বেশি বাক স্বাধীনতার নামে অনেক বর্বরতাও দেখেছি। স্বাধীনতা ভালো, স্বাধীনতার অপব্যবহারও আবার ভালো না। তো আর আমাকে যেটা বলে যে সবাই প্রতিবাদী, বিষয়টা প্রতিবাদের না, জানেন রোজা, বিষয়টা হচ্ছে ন্যায়ের। আমাদের এখানে আপনি যখন ন্যায়ের পক্ষে কথা বলবেন তখনই আপনি হয়ে যাবেন প্রতিবাদী। আর আমাকে কেন প্রতিবাদ জানাতে হবে? আমার একটা বক্তব্য বলতে হলে সেটা কেন প্রতিবাদী হয়ে বলতে হবে? আমি এই দেশের একজন জনগণ হিসাবে, এবং এই দেশের, যেহেতু এই দেশের জনগণ আমাকে স্বীকৃতি দিয়েছে শিল্পী হিসাবে, এবং আমি যেহেতু রাষ্ট্রীয় সম্মানও পেয়েছি, তাহলে রাষ্ট্রীয়ভাবে আমি স্বীকৃতিপ্রাপ্ত একজন, তাহলে আমারও তো কিছু দায় আছে না, কিছু অসঙ্গতি ধরিয়ে দেবার। সেই অসঙ্গতিটা ধরিয়ে দিলেই তখন আর কেউ মানতে পারে না। দুঃখজনক। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এরকম সচেতন মহলের খুব অভাব, কারণ এমন সুরে কথা বলতে আমরা আসলে খুব কমই শুনি। প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে আমরা খুব জোরালোভাবে দেখি যে আমার কাছে সার্টিফিকেট আছে, কিন্তু সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও আপনি যখন একটা দেশে আছেন, সেই দেশে থাকার কারণে দেশ কোন দিকে যাচ্ছে, দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, দেশের শিল্প সংস্কৃতি কোন দিকে যাচ্ছে, সেই সম্পর্কে ন্যূনতম জ্ঞান অন্ততপক্ষে যারা পড়াশোনা করে এসেছেন তাদেরও তো থাকা উচিত। কিন্তু আমরা হয় কি, যে যার কাজের বাইরে আর কোনো কিছুর দায় নিতে চাই না। ধরুন আপনি উপস্থাপনা করছেন, আপনাকে বললে হয়তো আপনি বলবেন ভাই আমি তো উপস্থাপনা জগতের লোক, গানের জগতে কি হচ্ছে আমি জেনে কি করব। কিন্তু আপনাকে তো জানতে হবে দিন শেষে আপনি গান শুনছেন না, কাজে আপনি কেমন গান শুনতে চান, বাংলাদেশের শিল্পীদের আপনি কোন জায়গায় দেখতে চান, এই গানের মানটাকে আপনি আরও সময়ের সাথে সাথে, এই দেশের জন্মের পরে যেমন ছিল গানের মান,
50 বছর পার হয়ে যাওয়ার পর কোন দিকে দেখতে চাচ্ছেন, তো আপনার মতামত থাকবে না? এই দেশে প্রতিদিন কতগুলো খুন হচ্ছে, কতগুলো গুম হচ্ছে, রাজনীতিকে ঢাল বানিয়ে বা ধর্মকে ঢাল বানিয়ে কী কী ব্যবসা হচ্ছে আপনি জানবেন না? সামনে আপুর কাজের কোনো পরিকল্পনা আছে কিনা? না, নেই। জিজ্ঞেস করেন কেন নেই? কেন নাই? কারণ আমাদের দেশে পরিকল্পনা করে কিছু হয় না। আচ্ছা, কারণ আপনি কখন কিসের রোষানলে পড়ে যাবেন আপনি জানেন না। একটা সময় যখন আমি অবুঝ ছিলাম এবং নতুন ছিলাম ইন্ডাস্ট্রিতে, যেহেতু আমার পরিবারের সবাই চাকরিজীবী, আমাদের কেউই আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে নেই, কাজে আমাকে গাইড করার জন্য একজনই ছিলেন, ফেরদৌস ওয়াহিদ। এর বাইরে কেউ ওভাবে আমাকে গাইড করেনি, থেকে থেকে যা শিখেছি। তখন আমার মনে হতো হ্যাঁ, প্ল্যান করতে হবে, এ বছরে 5টা গান আসতে হবে, 5টার মধ্যে 3টা গান যেন অন্তত খুব মানসম্মত হয়, আমার মানটা যেন ধরে রাখা যায়। তারপর সামনে বছর আমি আরেকটু এই কাজ করব, ওই কাজ করব, এই যে এত কিছু ভেবেছি, সেটাকে আমার মতো করে কিছু হয়েছে না, হয়নি। কাজে আমি বলবো যে আমি যখন চলমান একটা উচ্চ জায়গায় ছিলাম, সেখান থেকে আমাকে একরকম আছড়ে ফেলে দেওয়া হলো, তাহলে আমি এত প্ল্যান করে লাভ কী? কাজে আমি এখন কোনো প্ল্যান করতে চাই না। আর একটা জিনিস যেটা আমার মনে হয় যে জীবন থেকে যে 11 বছর হারিয়েছে, যে সময়টুকু জীবন থেকে চলে যায় সেটা আর কোনোভাবেই আর ফেরত আসে না। কাজে আমি হয়তো আরও অনেক কিছু করব বা অনেক কিছুই হবে, হয়তো যা হারিয়েছে তার চেয়ে তো অনেক সুন্দর হবে বা তার ধারে কাছেও কিছু হবে না, কিন্তু যা হারিয়ে গেছে গেছেই। এই জন্য আর পরিকল্পনা করি না। অযথা কষ্ট পাওয়ার দরকার কি পরিকল্পনা করে? যখন যা হবে দেখা হ্যাঁ, যাবে। যখন আমি এখন সবসময় রেডি থাকি যে যে কোনো কিছু হবে আমি দেখব। এবং আমার মেয়ে আমাকে বলেছে আমি বুদ্ধার মতো হয়ে যাচ্ছি, যে যে কোনো বড় বিপর্যয় আসলে আমি নাকি এরকম হাত ধরে থেকে তাকিয়ে বলবো ও তাই এটা হয়েছে, ওকে। রোদেলা বলেছে। রোদেলার সাথে বলে। আপনার সম্পর্কটা আমরা যতটুকু দেখতে পাই যে বন্ধুর মতো। হ্যাঁ, গ্রুমিংটা কেমন ছিল মামের? কঠিন। আসলে রোদেলার সাথেই আমি মা হিসেবে বড় হয়েছি, কারণ ও আমার প্রথম সন্তান। এবং যারা এখানে টিভি সেটে যারা দেখছেন, যেসব মায়েরা আছেন, ওনারাও আমার সাথে একমত হবেন যে আমরা প্রথম সন্তানের হাত ধরেই আমাদের মা হিসাবে পথ চলা শুরু হয় এবং অনেক ভুল ত্রুটি থাকে। প্রথম বাচ্চার উপর এক্সপেরিমেন্ট করতেই, যদিও অনেকে বলবেন না আমি এরকম কোনো ভুল করিনি, কিন্তু আসলে ওখান থেকেই আমরা মাতৃত্বর স্বাদটাও নেই এবং মাতৃত্বের আচরণ বা সন্তানের সাথে সব কেমন হবে সেখান থেকেই শিখি। তো রোদেলা আর আমি একসাথে বড় হয়েছি, একসাথে অনেক কিছু শিখেছি। এবং একটা পর্যায়ে এসে ওর যখন 10+ হলো, আমার হঠাৎ করে মনে হলো মেয়েরা কিন্তু এমনিতেই ছেলেদের চাইতে যে প্রকৃতির নিয়মে তারা বেশ খানিকটা পরিণত হয়। আর আমার সন্তানের বেলায় সম্ভবত সে মায়ের জীবনের অনেক উত্থান পতন, মানে আমরা কথা বললে আপনি যখন মনিটরে দেখবেন এটার একটা গ্রাফ থাকে এমন, তো আমার লাইফটা এরকম গ্রাফের মতো। তো এটা দেখতে দেখতে আমার মনে হয় যে ও একটু সময়ের আগেই বেশ ম্যাচিওর, আমার চাইতেও ম্যাচিওর। তো ওর সাথে আমার তখন, আর যেহেতু আমার নিজের মা নেই, কখনো কখনো ও আমার মা হয়ে যাচ্ছে, কখনো আবার আমিও মা হচ্ছি। সুন্দর আমাদের সম্পর্ক, সুন্দর মানে বেশ সুন্দর। এবং আমাদের সম্পর্ক যে সুন্দর তার বড় প্রমাণ হচ্ছে, আমার মনে আছে প্রায় 5 বছর আগে কিছু সংবাদ মাধ্যম শিরোনাম করলো মায়ের বিয়েতে নাচলেন মেয়ে। যদিও শিরোনামটা মোটেও সুন্দর না, কিন্তু আমার কাছে মনে হলো যে কেউ এটা জানতে চাইলো না যে একটা মায়ের বিয়েতে মেয়ে কখন নাচে। তাহলে সেই সম্পর্কটা কতটুকু গভীর হলে এবং একজন আরেকজনকে বোঝাপড়ার জায়গাটা কতটা সুন্দর হলে সন্তান মায়ের পাশে দাঁড়াতে পারে। রোদেলা আমি দেখেছি যে ওর সন্তান হয়েও মা হিসাবে আমি যতটা না ওর পাশে দাঁড়িয়েছি, এটা তো আমার দায়িত্ব মা হিসাবে তার পাশে দাঁড়ানো, কিন্তু সে তার দায়িত্বর বাইরে এসেও আমার পাশে দাঁড়িয়েছে সবসময়। এবং ও সবসময় এতটুকু নিশ্চিত হতে চেয়েছে, মা তুমি কি ঠিক আছো, তুমি কি ভালো আছো, তুমি ভালো নেই কিচ্ছু দরকার নেই, তুমি ঠিক আছো সব ঠিক আছে। এই বোঝাপড়াটাই আসলে একটা আশীর্বাদ। আপনি আর রোদেলা সম্প্রতি একটি গানে কাজ করেছেন একসাথে, এটির অভিজ্ঞতাটা জানতে চাই। এটা আমার হঠাৎ করে মনে হলো, অনেকেই বলছিল যে মা মেয়ের ভীষণ মিল। আমরা একসাথে থাকি তো আমরা আসলে মিল খুঁজে পাই না। আমি অল্পতেই অস্থির হয়ে যাওয়া মানুষ, যদিও রোদেলা বলে আমি ইদানিং বুদ্ধা হয়ে যাচ্ছে, আমি জানি না,
আর রোদেলা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে খুব কোয়াইট কাম এবং বাসাতেও বেশ শান্ত। কিন্তু সবাই যেহেতু মিল পায় এবং আমাদের গায়কিতে বা কণ্ঠে জেনেটিক্যালি কিছু তো মিল আসতেই পারে, তখন আমার মনে হলো যে হ্যাঁ, বাংলাদেশে তো আসলে দুই নারী একসাথে গান গাচ্ছে খুব একটা দেখা যায় না। করলাম, একটা স্মৃতি হিসেবে থাকলো। হয়তো গানটা খুব বেশি পপুলার হলো না, খুব বেশি চললো না, তাতে কিছু আসে যায় না। আমার যখন বয়স আরও বাড়বে, হয়তো মেয়েকে নিয়ে নাতি নাতনি সহ বসে দেখবো যে দেখো ওই সময় তোমার মা আর আমরা কি কাজ করেছি। মজার কোনো স্মৃতি আছে কিনা এই শ্যুট করাটার সময়? ওই শ্যুট করাটা হঠাৎ করে আমরা গুনগুনের জন্মদিন ছিল, তো তার জন্য আমরা একটা রিসোর্টে যাই, কাছাকাছি 300 ফিটের এখানে পূর্বাচলে একটা রিসোর্টে। তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এটার একটা ভিডিও আইফোনে আচ্ছা করে দেখি। তারপর দেখলাম রোদেলাই এডিটিং করলো, করে দেখলাম বাহ, ভালোই তো লাগছে। আর আমি না কখনো রোজা, যেটা হয় না যে খুব ব্যয়বহুল মিউজিক ভিডিও হতেই হবে, এটার পক্ষে না। মিউজিক ভিডিও হ্যাঁ হতে পারে, হলে ভালো লাগে, সুন্দর দৃশ্য দেখতে ভালো লাগে, যে কারণে আমরা সিনেমার গানটাকে বলি প্রচারে বেশি হয়, কারণ বড় স্ক্রিনে মানুষ যখন দেখতে পায় তখন ব্যাপ্তিটা আরও বেড়ে যায়। তো সেটা হতে পারে, কিন্তু সেটা না থাকলে যে একটা গান আবার মানুষের মনে ছুঁয়ে যাবে না, তাও তো না। কারণ আমরা যখন কথার কথা, আমি যখন গাড়ি দিয়ে আসছিলাম এখানে, তখন কি আমি ভিডিও দেখতে দেখতে এসেছি না, তো গানটার অডিওই শুনতে শুনতে এসেছি। কাজেই গান যদি ভালো হয়, তার তেমন কোনো ব্যয়বহুল ভিডিও বা খুব চিত্তাকর্ষক ভিডিও না হলেও সে গানটা থেকে যায়। এই কারণেই একটা খুবই সাদামাটা একটা ভিডিও আমাদের করা। আসলে আমরা মা মেয়ে একজন আরেকজনকে দেখতে চেয়েছি যে কেমন লাগে দুজনের কেমিস্ট্রি। গুনগুনের গানের প্রতি আগ্রহ আছে কিনা? ভীষণ। আমার মনে হচ্ছে আমার 3 মেয়ের মধ্যে সবচাইতে বেশি ঝোঁক হচ্ছে গুনগুনের। এবং ও যখন কথা ঠিক বলতে পারে না, এখন তো ওর 3.5 বছর বয়স, তখনও ও যে কোনো গান শুনলে বা কোনো একটা মিউজিকে ও হয়তো মুখ দিয়ে শব্দগুলো বলতে পারছে না, কিন্তু সুরটা ঠিকঠাক বলছে। মানে ও লা 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 বা হু 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 শুনলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ও এই গানটার কথাই বলছে। ওর গানের হাতেখড়ি আপনার হাতেই কিনা? গুনগুনের এখনও গানে হাতেখড়ি দেওয়া হয়নি, এবং আমার কোনো মেয়ের বেলায় আমি হাতেখড়ি দিতে চাই না। কারণ যেমন আমার ঘরে আমার বাচ্চাদের কাছে জিজ্ঞেস করলে তারা কি আমাকে আসলে শিক্ষক হিসেবে মানবে? গান তো আসলে গুরুমুখী বিদ্যা। কাজে গুরুমুখী বিদ্যার মধ্যে তখন মা হয়ে বা বন্ধু হয়ে শিখালে ওরা শিখবে না, গুরু হতে হবে, আর ওরা আমাকে গুরু হিসাবে মানবে না, সেই জন্য আমি শেখাতে যাই না। আর একটু বড় হোক, ও যখন নিজের থেকে বলবে যে মা আমি শিখতে চাই, অবশ্যই আমি কারো না কারো কাছে, কোনো গুরুর কাছে দিব। এখন ক্ষমতায় আছে আপনার প্রিয় দল, তো সেক্ষেত্রে রাজনীতিতে আপনার পদচারণ আমরা দেখতে পাবো কিনা? না, আমি তো কখনোই বলিনি রাজনীতিতে আমি আমার ফুটপ্রিন্ট রাখতে চাই। আমি রাজনৈতিকভাবে সচেতন, আর যেহেতু ছোটো থেকেই মাকে দেখে এসেছি, হ্যাঁ রাজনীতির প্রতি আমার ভীষণ ঝোঁক আছে। আরেকটা জিনিস, রাজনীতির প্রতি যে শুধু আমার ঝোঁক আছে তা না, রাজনীতির প্রতি বাংলাদেশের সকল মানুষের, যিনি একজন, আমি সবসময় বলি একজন মজুর, একজন রিক্সা চালক, একজন শ্রমিক, আমার বাসায় কাজ করা আয়া কিংবা আমার ড্রাইভার, সবার, আপনি দেখেন নির্বাচনের আগে চারপাশে যে মানুষ এত কথা বলে, প্রত্যেকেই কিন্তু নিজস্ব কিছু মতামত দিচ্ছে। এবং নির্বাচনের আগে আমার তো মনে হয় যে মানে সবচেয়ে বেশি মানুষ দেখেছে টকশো। তাহলে কেন? এইটার প্রতি ঝোঁক সবারই আছে। কেউ হয়তো বুঝতে পারে, কেউ হয়তো বুঝতে পারে না, কেউ অ্যাডমিট করে, কেউ অ্যাডমিট করে না। তবে আমি অ্যাডমিট করি যে হ্যাঁ, আমার রাজনীতির দিকে ভীষণ ঝোঁক, এবং বিভিন্ন তথ্য জানতে আমার ভালো লাগে। আমার বাসা ভর্তি অনেক রাজনৈতিক বই আছে। তবে একটা জিনিসের দিকে যদি, আমার দল সরকার গঠন করার সাথে আমার রাজনীতিতে আসারও কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে রাজনীতিতে আসাটা প্রিয় দল ক্ষমতায় না থাকলেও আসা যেতে পারে, রাজনীতি করে যাওয়া সেটা তো অন্য জিনিস। ক্ষমতায় আসা না আসা, যদি ক্ষমতায় আসার সাথে আমি রাজনীতি করি, তাহলে বরং আমার মনে হয় যে এটা বিতর্কিত হবে, যে মনে হবে যে আমি আসলে ক্ষমতার স্বাদ নেবার জন্যই হয়তো আসলাম। এই কারণে আমি আরও আসতে চাই না, যে না, আমি আসলে ক্ষমতার স্বাদ নেবার মতো মানসিকতার মানুষই না। আমি ব্যালেন্সে বিশ্বাস করি। আমি কখনো যারা বিগত সময়ে আমার সাথে অন্যায় করেছে, বা ওই যে নিষিদ্ধ খেলা বা বয়কট
নামে যে Culture. নাটক, যে কালচার, সেই কালচার আমার বিরুদ্ধে ওই সময় যে শিল্পীটা কথা বলেছে অকারণে, তার সাথেও হোক আমি চাই না। আমি চাই যে যদি সেই শিল্পীটা সত্যিকারের শিল্পী হয়, তার যদি যোগ্যতা থাকে, অবশ্যই তাকে মূল্যায়ন করা হোক। এবং যেসব অযোগ্য শিল্পীরা শুধু দলীয় পরিচয়ে সিঁড়ি বেয়ে তরতর করে উঠে গেছে, তাদেরকে আর সিঁড়িটা দেয়া না হোক। সিম্পল। আর সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন যখন রাজনীতিতে জড়িয়ে পড়ে, এরকম আমরা অনেক দেখেছি যে অভিনেত্রী থেকে নেত্রী, এই বিষয়টিকে আপনার কি মনে হয়, যে ইতিবাচক কিংবা নেতিবাচক কি মনে হয়? সাংস্কৃতিক ব্যক্তিত্বরা যুগে যুগে এসেছেন, তারা রাজনীতিতে এসেছেন, আসেননি তা না। এবং শুধু সাংস্কৃতিক কেন, ডাক্তারদের মধ্যে থেকে এসেছে, লয়ারদের মধ্যে থেকে এসেছে, আমরা তো বিভিন্ন ফিল্ডের মানুষ, সাংবাদিকদের মধ্যে থেকেও গিয়ে রাজনীতিতে জড়িয়েছে, আমরা তাও দেখেছি। আমার মনে হয় সকল শ্রমের বা সকল পেশার মানুষের পার্টিসিপেট রাজনীতিতে হওয়া উচিত। এখন প্রশ্ন আসলো যে তাহলে আমার আপত্তিটা কোথায়? আপত্তি হচ্ছে রাজনীতি করার জন্য একটা জ্ঞান দরকার, যেটা আমি শুরুতেই বলছিলাম। ধরেন আজকে আপনি ওখানে বসে আছেন, আমাকে হঠাৎ করে আপনার চেয়ারে দিলে আমি হুট করে পারবো না, আমি ঘাবড়ে যাব। তাহলে আমাকে 1 বছর 2 বছর 5 বছর হয়তো প্র্যাকটিস করতে হবে, করতে করতে একটা সময় আমি ভালো উপস্থাপিকা হয়ে যাব। কাজে যারা রাজনীতির মাঠে আসতে চান এবং কোনো একটা পদে যেতে চান, ধরেন সংসদ সদস্য হতে চান, একটা সংসদ সদস্যের কাজ শুধু সংসদে গান গেয়ে বেড়ানো না। অ্যাকচুয়ালি গান গাওয়াটা তার কাজই না, তার কাজ হচ্ছে ওনাকে যে এলাকার জন্য মনোনীত করা হচ্ছে সেই এলাকার মানুষের কি প্রয়োজন, কারণ উনি জনগণের প্রতিনিধি। তো জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের প্রত্যাশা চাওয়া পাওয়াটাকেই সংসদে উত্থাপন করাটা তার কাজ। তাহলে যে শিল্পীটার তার এলাকায় যাতায়াত নেই, তার এলাকার মানুষ সম্পর্কে জানে না, কী পরিমাণ লোক বাস করে সেটা জানে না, সেখানের উন্নয়নের জন্য কী কী প্রয়োজন সেটা জানে না, এবং মাঠ পর্যায়ে কাজ করবার অভিজ্ঞতা নেই, মানুষের সাথে ওই ইলেকশন আসার আগে গিয়ে দাঁড়িয়ে কয়েকটা সাংবাদিক নিয়ে সেলফি তোলার নাম রাজনীতি না। রাজনীতির জন্য রাজনীতির পথ মারাতে হয়, এবং সেটা দীর্ঘ পথ। সেটা মারিয়ে এসে যদি কেউ অতটুকু জ্ঞান তার হয় যে হ্যাঁ এখন আমি জনগণের প্রতিনিধি হতে পারি, অবশ্যই তিনি রাজনীতিতে আসবেন, অবশ্যই আসা উচিত। কিন্তু আমরা তো যে অতিথি পাখি দেখেছি এতদিন, যে নিজের নামটাকে ব্যবহার করে ঠিক ইলেকশনের আগ দিয়েই কোনো একটা ব্যানারের পিছনে দাঁড়িয়ে যাবে, এবং কোনো একটা ব্যানার, কোন ব্যানার? ক্ষমতাসীন ব্যানার। ওনারা যে ওই ব্যানারটাকে ধারণ করেন তা না, ধারণ করলে আমি বলতাম হ্যাঁ অবশ্যই একটা রাজনৈতিক দলকে তারা পছন্দ করতেই পারে, কিন্তু তারা আসলে পছন্দ করে দাঁড়িয়েছে তা না, ক্ষমতার লোভের জন্য দাঁড়িয়েছে, সেটাতে আপত্তি। এই যে প্রতিবাদী ন্যান্সির পিছনে আছে একজন সাদামাটা ঘুরে বেড়ানো একজন ন্যান্সি, এটি আসলে কিভাবে মেনটেন করেন আপনি? এত ডাউন টু আর্থ কিভাবে সম্ভব? আল্লাহ আপনার মুখে ফুল চন্দন পড়ুক। আমি অ্যাকচুয়ালি ডাউন টু আর্থ, কিন্তু অনেকেই মনে করে এরোগেন্ট। আমি দীর্ঘদিন বোঝানোর চেষ্টা করেছি যে আমি আসলেই একটা সাধারণ 8-10টা মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ যা হয় তাই। এবং আমরা একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, বাবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উপপরিচালক হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আমি যখন ছোট তখন বাবা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসাবে দায়িত্বরত ছিলেন। আমরা সম্মানের সাথে জীবনযাপন করেছি, ভীষণ বিত্ত বৈভব কখনো ছিল না, কিন্তু অভাবের মধ্যেও বড় হয়নি। কাজে সীমিত পরিসরে জীবন কিভাবে যাপন করতে হয় সেটা আমার মনে হয় আমার বাবার কারণে আমি শিখেছি। এবং আমি দীর্ঘ বছর ময়মনসিংহ থেকে আমি বাসে করে যাতায়াত করেছি, আমি সিএনজিতে করে যাতায়াত করেছি, তাতে আমার কোনো অসুবিধা কখনো হয়নি। 1000 টাকার জুতা আমি পরেছি, আজকেও যে শাড়ি পরেছি 1250 টাকার। আমার মনে হয় এতে কোনো তাঁতের শাড়ি, দেশীয় তাঁতের শাড়ি, এগুলো ইমিটেশন, কোনো প্রবলেম আসলে হচ্ছে না। এবং এইরকম আপনার সাধ্যের মধ্যে থাকা জীবন যাপন করার মধ্যে ভীষণ তৃপ্তি আছে, মনের পবিত্রতা সবচেয়ে বেশি। এবং আমার মনে হয় যে আমার এই ধরনের জীবনযাপন করার কারণে আমি টিকে আছি, না হলে হয়তো আমি ডিপ্রেশনে গিয়ে উল্টাপাল্টা কিছু করে বসতাম। কারণ দীর্ঘ বছর যখন আমার ইনকাম থাকলো না, আমার যদি খুব বিলাসী জীবনের অভ্যাস থাকতো, তাহলে এই বিলাসী জীবনযাপন তো আমি নামমাত্র কাজ দিয়ে যাপন করতে পারতাম না, তখন আমি কি করতাম? তো এটা ভালো যে আমি মোটামুটি ব্যালেন্সে, যে খুব খারাপও কখনো চলিনি বা খুব বিলাসীও চলিনি, ঠিক আছে, ভালো। অনেক ধন্যবাদ আপু। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি, এবার দর্শকদেরকে একটু ঈদের শুভেচ্ছা জানিয়ে দেবেন। সময় টিভিকে ধন্যবাদ একটি সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য।
আর আমার ঈদ ভালো কেটেছে। আমার বিশ্বাস যে দীর্ঘ প্রতীক্ষার পরে একটা নির্বাচনের পর দেশে কিছুটা স্বস্তি এসেছে এবং সময়ের সাথে সাথে আমরা হয়তো আরও স্বস্তির মধ্যে যেতে পারবো, এবং সেই কারণে আপনাদেরও ঈদ ভালো কেটেছে। আপনারা ভালো থাকেন, এই দেশটা ভালো হোক, দেশের ভালো হোক, এবং দেশের ভালোর জন্য যেটা করা দরকার আমরা আসলে কোনো দল মত ধর্ম না দেখে দেশের ভালোর জন্য যা করলে ভালো হয় আমার মনে হয় আমরা বাংলার 18 কোটি মানুষ সবাই মিলেমিশে একসাথে করব। ঈদ মোবারক। অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ রোজা, ভালো সময় কাটলো। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।